তুষার তিতলির কথা না শুনে ফারাজের দিকে এগিয়ে গেল। ছেলেটা সব সময় ফারাজকে দেখলেই এগিয়ে গিয়ে বড় ভাইয়ের মতো সম্মান করে, আর তাই আজও ভদ্রতায় জিজ্ঞাসা করল, ফারাজ ভাই কেমন আছেন? ফারাজ খান বাইকে বসেছে সবে, এখনই স্টার্ট দিত। তুষারকে সে আগেই লক্ষ্য করেছিল। পাশ ফিরে গম্ভীর কণ্ঠে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি চলে যাচ্ছেন নাকি? তিতলি গেটের মধ্যে দাঁড়িয়ে আছে মুখ ফিরিয়ে। সে কত করে ভাইকে বলল, বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু তার ভাই তার কথা শুনল না। ভাল্লুকের সাথে কথা বলতে গেল। আসলে কেউ তাকে বোঝে না। ভাবলেশীন হয়ে আইসক্রিম খাচ্ছে, তখনই বাইকের হর্ন এলো কানে। ভয়ে সে সাইড করে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে নিল। ফারাজ বিরক্তির রেস ধরে কিছু বলতে গিয়েও থেমে যায়। আজকে যদি ল্যাবে যেত, এমন ভদ্রতা শেখাতো যে জীবনে আর ফারাজ খান নামটা ভুলতো না। এবারের মতো বেঁচে গেল ভেবে যুবক বাইক স্টার্ট দিয়েই তিতলির সামনে দিয়েই চলে যাচ্ছে। তিতলির চোরা চোখে তাকালো। মুখখানা সে কি গম্ভীর মুখ! এই গম্ভীর মুখ দেখলেই তিতলির প্রেম প্রেম পায়, ইচ্ছে করে। এভাবে হা করে কি দেখছিস? নায়ক। কি? কিছু না কিছু না ভাইয়া। আমি তোর ভাই না, আমি নিধি। তুই না স্যারকে ইগনোর করস, তাহলে তাকাইছিলি কেন? উনি কি দেখছে নাকি? তুই যখন মাঝখানে দাঁড়িয়েছিলি, স্যার কি রেগে গিয়েছে, আমি তো ভয় পেয়েছিলাম। তুষার আশায় ওদের কথা সমাপ্তি ঘটে। বাইকে উঠে নিহিধির থেকে বিদায় নিয়ে চলে যায়। টানা 13টা পরীক্ষার পর আজ অবশেষে পরীক্ষার ইতি ঘটেছে। দিনগুলো অনেক ব্যস্ততায় কেটেছে। এখন মনে হচ্ছে একটা যুদ্ধ শেষ করে মাঠ থেকে উঠে দাঁড়িয়েছে তিতলি। ফারাজকে ইগনোর করা এখনও থামেনি। আড়ালে আবডালে তাকালেও একদম ভদ্র সামনে। ইগনোর করায় লোকটা জব্দ হচ্ছে। কালকে আবার কলেজ থেকে বার্ষিক বনভোজনে নিয়ে যাওয়া হবে, কিন্তু তার বাবা কি তাকে যেতে দেবে? তিতলি গোসল করে দাদির রুমের দিকে গেল। তার দাদা নাকি স্কুলের টিচার ছিল। দাদির সাথে কিভাবে প্রেম হয়েছে সেটা জানতে পারলে মন্দ হয় না। দাদির রুমের দরজায় এসে দেখল দাদি বিছানায় বসে আছে। ফরিদা বানু তিতলিকে দেখেই বলল, কি রে? তোমার কাছেই আসছিলাম দাদু। কিছু কইবি নে? আজকে তোমার সাথে একটু গল্প করবো দাদু। ফরিদা বানু খুশি হয়ে বললেন, আয়। তিতলি দরজাটা ঠেলে দিয়ে বিছানায় বসে সোজা মেন কথায় আসলো। আচ্ছা দাদু ভাই, আচ্ছা দাদু, দাদা ভাই তো তোমার স্কুলের টিচার ছিল, তাই না? তোমাদের বিয়ে কিভাবে হয়েছে? ফারিদা বানু এখনও স্বামীকে অনেক ভালোবাসেন। স্বামী মারা গেছে আজ 4 বছর, অথচ এখনও সে তার স্মৃতি বুকে জড়িয়ে বেঁচে আছেন। নাতিনের মতলব সুবিধার লাগছে না ওনার কাছে, তাও তিনি হেসে বললেন, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তোর দাদা আমাকে স্কুলের মাস্টার ছিলেন। আমি কখনও তোর দাদারে ওই নজরে দেখি নাই, তোর দাদাও দেখে নাই। তাহলে তোমাদের বিয়ে কিভাবে হয়েছে? বিয়া শাদি তো আল্লাহর হাতে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন তোর দাদার বাড়ি থেকে বিয়ার সম্বন্ধ আইছিল। তিতলি নড়ে চড়ে উঠে উজ্জ্বল চোখে বলল, তারপরে কি হলো? আমার বাপেরা পোলা ভালো দেখে আর না করেনি। তিতলি চিত্ত প্রফুল্ল। আমার কি মনে হয় জানো, দাদাভাই তোমাকে আগে থেকেই পছন্দ করত, তাই বিয়ের প্রস্তাব দিচ্ছে। পরে শুনেছি তোর দাদার কাছ থেকে। তিতলি ভাবুক হয়ে পড়ল। মনে মনে ভাবল, দাদাভাই তো দাদুকে পছন্দ করত, হাসি খুশি রোমান্টিক মানুষ ছিল। আর ওই ভাল্লুকটা তো তাকে সহ্যই করতে পারে না। আজ তো একটা বিগড়ে যাওয়া লোক, সারাদিন শুধু বেয়াদব বেয়াদব। ফারিদা বানু আবার বললেন, এই কথা তুই এখন কি কইরা মনে করলি? তিতলি মাথা নিচু করে লজ্জা পাওয়ার ভান করে বলল, এমনি দাদু, আমি তাহলে যাই। বলে তিতলি চলে গেল। ফারাজ খান আজ বেশ কিছুদিন পর ফেসবুকে ঢুকেছেন। সেদিন যে প্রোফাইল পিক চেঞ্জ করেছিল আর ঢোকা হয়নি। লেকচার, খাতা, মিটিং, টাইমিং পায়নি। ঢুকতেই নিউজ ফিডে প্রথম পোস্টটাই চোখ আটকে গেল। সাহা সিমেন্ট দিয়ে মন শক্ত করেছি, এবার আসিও মন ভাঙাতে, গোলামের পুত। যুবক কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে, ভ্রুযুগল কুচকে রেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, এটা কেমন পোস্ট?
গোলামের পুত কারে বলতেছে মেয়েটা? 3-4টে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে পারলে মনটা শান্ত হতো। আজকাল বেয়াদব মেয়েটা ফারাজ খানকে ভীষণ জ্বালায়। কোনো কথা শোনে না, ডাকলে আসে না, চোখ তুলে তাকায় না। মনে হয় ইচ্ছে করে তার কথার অবাধ্য হই। ওই মেয়েটা তাকে এত তীব্রভাবে নিচের দিকে টানছে। ওই মেয়ে কথা বলছে না দেখে কেন যেন সে আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছে। এমন অদ্ভুত অনুভূতি হওয়ার আসল মানে কি? এই কারণে ফারাজের নিজের উপর রাগ হয়। ফারাজের ভাবনার ভেতরেই ফারাজ খানের মা ফারিন বেগম রুমে ঢুকলেন, হাতে কয়েকটা ছবি। ফারাজের পাশে বসে বসেই ভদ্রমহিলা বললেন, এগুলো দেখ, কোনটা পছন্দ হয়? ফারাজ ভ্রুকুচকে তাকালো। এটা নতুন কিছু না, কয়েকদিন পরপরই শুরু হয়, কিন্তু কোনো লাভ হয় না। কোনো ছবি হাতে না নিয়েই ফারাজ বলল, তোমাকে কতবার বলেছি এসব চিন্তা ভাবনা বাদ দাও, আমি এখন বিয়ে করতে চাই না। আগে একবার দেখ না আম্মু। ফারিন বেগম জোর করে ফারাজের হাতে ছবিগুলো দিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বছরই শেষ হওয়ার আগেই তোর বিয়ে হওয়া চাই। এই কাউকে এখান থেকে যদি পছন্দ থাকে তাকে বিয়ে করে নিয়ে আয়, তারপরও বিয়ে কর। ফারাজ ছবিগুলো পুনরায় মাকে দিয়ে দিল। এর মাঝে ফারাজের বাবা আফজাল খানও আস্তে আস্তে বললেন, তোর মা ঠিকই বলছে, বিয়ে কর, মরার আগে নাতি নাতনির মুখ দেখা। ফারাজ বিরক্তির রেশ ধরেই বলল, আমি এখন বিয়ে করব না ড্যাড, আমাকে সময় দাও। 24 বছর বয়সে আমি তোর মারে বিয়ে করে তোদেরও সামলাইছি, তুই কি করলি? সারা দিন কলেজ থেকে আসবি যাবি, এটা কি মগের মূল্যক নাকি? ফারাজ শেষমেশ বিরক্ত হয়ে উঠে ব্যালকনিতে চলে গেল। তিতলি সন্ধে থেকে বাবার আশেপাশে ঘুরছে। কাল কলেজ থেকে বনভোজন নন্দন পার্ক আশুলিয়াতে নিয়ে যাওয়া হবে। তিতলির অনেক শখ ওখানে যাওয়ার, যেভাবেই হোক বাবাকে রাজি করাতেই হবে। তৌসিফ শেখ ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছেন। তখনই তিতলি বাবার পাশে বসল। তৌসিফ শেখ মেয়ের দিকে তাকালেন, মুখ দেখেই বুঝে গেলেন মেয়ে কিছু বলবে। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কিছু বলবা আম্মু? জি আপু, বলে কিছুক্ষণ ভাবল। তারপর বলবে যাতে তার বাবা রাজি হয়। তারপরে কিভাবে বলবে যাতে তার বাবা রাজি হয়? পরপর বলল, আমাদের কলেজ থেকে বনভোজনে নন্দন পার্কে আর আশুলিয়াতে ঘুরতে নিয়ে যাবে। তো কি হয়েছে, আমি যেতে চাই। আলিয়া শেখ পাশ থেকে এই কথা শুনে বললেন, যাওয়া লাগবে না। সবাই যাবে তো আম্মু, আমি তো একা না, নিধি, শিয়াম, প্রিমা, ওরা সবাই যাবে। আলিয়া শেখ মেয়ের উপরে রাগ দেখিয়ে বললেন, ওরা সবাই তোর মতো না। তিতলি কেঁদে দেবে এমন ভাব, বাবাও কিছু বলছে না, মনে হয় যেতে দেবে না। কাঁদো কাঁদো মুখে বলল, আপু তুমি কিছু বলো। তৌসিফ শেখ স্ত্রীর হাতে কাপ দিয়ে বললেন, কোন দিন নিয়ে যাবে? কাল। তৌসিফ শেখ কিছুক্ষণ ভেবে বললেন, তুষার যেতে পারবে? জানি না আপু। তুষার যেতে পারলে যাবা, না হলে যাওয়ার দরকার নেই আম্মু। আচ্ছা আপু। বাবাকে তো একটু হলেও রাজি করাতে পেরেছে মনে হয়। এবার তার ভাই কি রাজি হবে? তার ভাইও তো ওই ভাল্লুকের মতন ধমকায়। রুমে এসে নিধিকে ফোন করে বলল, বেষ্টু রে, আমি তো মনে হয় যেতে পারবো। সত্যি? আঙ্কেল রাজি হয়েছে? আপু বলছে যদি ভাইয়া যায় তাহলে যেতে দেবে। নিধি বলল, শুধু তো কলেজের স্টুডেন্টদের নিয়ে যাবে। তিতলি বলল, ভাইয়া তো আগে সেই কলেজের স্টুডেন্ট ছিল। নিধি কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে ছিল, এখন তো নেই। এখন রাখ, ভাইকে রাজি করাতে হবে, বলে তিতলি ফোন কেটে দিল। রাতে তুষারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে তিতলি। সারা রাত ঘুম না গিয়ে কেবল কোন শাড়ি পরে যাবে, কেমনভাবে সাজবে, আরও কত কি ভেবেছে। সকাল 7টা বাজতেই ঘুম থেকে উঠে গেল। ওয়াশরুমে গিয়ে সকাল সকাল গোসল করে নিল। তখনই দরজার বাহিরে তুষার ডেকে বলল, বেশি খুশি হইস না, আমি যাচ্ছি না। ভাইয়ের কথা শুনে তিতলি মুহূর্তেই মন খারাপ করে ফেলল। তাহলে রাত ভোর জেগে থেকে এত সকাল করে সে গোসল করলো কেন? দরজা খুলে দিয়ে বলল, তুমি যে রাতে বললেছ যাবে, এখন আবার যাবে না বলছো কেন ভাইয়া? তুষার বোনের কর্মকাণ্ড দেখে গম্ভীর মুখে হেসে ফেলল। ঠোঁট কামড়ে হাসি চাপিয়ে বলল, 10:30টায় বাস ছাড়বে,
আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলেছি, যদি একটু দেরি হয় তাহলে তোর আর যা হবে না কিন্তু। তিতলি ভাবে তার ভাই আসলেই তার সাথে চিট করে। নাস্তা করে তিতলি মায়ের থেকে শাড়ি পরে আসলো। সেদিন আয়েশার বিয়েতেও মা পরিয়ে দিয়েছে, সে পরে না। শাড়ি পরে সুন্দর করে সেজে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়ল। নিধিরা আগে থেকেই গেটে দাঁড়িয়েছিল। তিতলি যেতেই নিধি তিতলিকে দেখে হেসে বলল, মাশাল্লাহ, আগুন সুন্দরী লাগছে তোকে। বলেই নিধি আর চোখে তুষারের দিকে তাকালো। লোকটা দেখার আগেই চোখ নামিয়ে ফেলল। সিয়াম মুখ ভেঙচি কেটে বলল, পেতনির মতো লাগে। তিতলি রেগে বলল, তোকে হেজেনের মতো লাগে। ওরা ভেতরে যেতেই রোবায়েত স্যার তিতলিকে তাড়াহুড়ো করে ডেকে কিছু ফাইল দিয়ে বলল, এই ফাইলগুলো আমার অফিস টেবিলে রেখে আসো। জি স্যার। তিতলি একটা মুচকি হাসি দিল। রুবায়েত স্যার তিতলিকে খুব ভালো করেই জানে, তাই না করতে পারেনি। তিতলি ফাইলগুলো নিয়ে অফিসে যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা কারো শক্তপোক্ত পিঠে ধাক্কা খায়। ঠোঁটটা গেল গেল ভেবে চোখ তুলে তাকাতেই কারো ধপধপে সাদা শার্টের পিছনে নিজের দুই ঠোঁটে টকটকে লাল লিপস্টিকের দাগ দেখে চমকে উঠল রমণী। মনে মনে নিজে নিজেই বলে ওঠে, তিতলি রে, বাঁচতে হলে এক্ষুনি দৌড়ে পালা। তিতলি হাতের ফাইলগুলো নিয়ে দৌড়ে পালাতে চাইল। নিজেকে বাঁচাতে পারলে বাপের নাম। ফাইল পরে রাখা যাবে, কিন্তু ভাগ্য তাকে সহায় করল না। সহসা শাড়ির ভাঁজে পা পড়ে টালমাটাল তিতলি ফারাজের সামনেই পড়ে যায়। শেষ পর্যন্ত কিনা ভাল্লুকের সামনেই তাকে পড়তে হলো। ভয়ে চোখ মুখ খিচে রেখেছে, এই বুঝি চড়থাপ্পড় সব তার মুখে পড়বে। মনে মনে বলল, কি আনরোমান্টিক। সে পড়ে গেল, একটুও ধরল না। এমন আনরোমান্টিক লোকের প্রেমে পড়া কি তার খুবই দরকার ছিল? এখন তো মনে হচ্ছে লিপস্টিক লাগিয়ে দিয়ে একদম ভালো করেছে। এবার এই শার্ট পরে বনভোজন করে এসে আসুক, সবাই দেখে হাসুক। তৎক্ষণাৎ চোখ খিচে রেখে নিজে নিজে ওঠার চেষ্টা করলো। উঠতে গিয়ে আবার পড়ে গিয়ে ব্যথাতুর আওয়াজে নিজে নিজেই বলল, পাটা ভেঙে গেল রে, আমার মনে হয় আর বনভোজনে যাওয়া হবে না। ফারাজ খানের চোখ জোড়া মেয়েটার অপরূপ মুখখানায় স্থির হয়। ধমক দিতে গিয়েও থেমে যায়। এভাবে কখনো কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিনা সন্দেহ। এই মেয়ে তাকে তাকাতে বাধ্য করে, সেও এই মেয়েকে অনেক কিছু করতে বাধ্য করবে। পড়ে গিয়েছে, একদম ভালো হয়েছে। এই মেয়ে এমন শিক্ষা পাওয়ারই যোগ্য। টিচারকে ধাক্কা দিয়ে নিজেই দোষ স্বীকার না করে উল্টো পালাতে চায়। এর ব্যবস্থা সে পরে করবে, আগে উঠিয়ে নেওয়া যাক। যুবক হাত বাড়িয়ে দিয়ে ধমকের স্বরে বলল, ওঠো বলছি, না হলে এখানে তালা দিয়ে রেখে চলে যাব। শব্দদোষীর চোখ জোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। সে কি স্বপ্ন দেখছে? ভাল্লুক তাকে হাত বাড়িয়ে ওঠার কথা বলছে। তুল তুলে ভালো লাগায় বুকটা ভরে গেল তার। উঠতে চাইলে আবার হাত ছেড়ে দেবে না তো? না না না, সে ধরবে না। জেদের বসে বলল, আমি নিজেই উঠতে পারবো, আপনার হাত ধরে ওঠা লাগবো না। তিতলির মুখে এমন কথা শুনে ফারাজ রেগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে এলো। বেয়াদব মেয়ের কত বড় স্পর্ধা, তাকে ইগনোর করে। ভালোর জন্য হাত ধরতে বলেছে, আবার তেল দেখায়। তিতলি আবার উঠতে যায়, কিন্তু এবারও সফল হয় না। পা মনে হয় মুচকে গেছে, তাও সে ভাল্লুকের হাত ধরবে না। ক্রস বডি ব্যাগ খুলে ফোন বের করে নিলে তৎক্ষণাৎ যুবক ক্ষিপ্ত মেজাজে তিতলিকে দুই হাতে টেনে তুলে সোজা পাশের দেয়ালে সাথে চেপে ধরে। দূরত্ব রেখে দাঁড়িয়ে যুবক প্রচণ্ড রাগে হিসিয়ে ওঠে, আমার মুখের উপরে না বলা সাহস কই পাও তুমি? ভেবেছিলে দৌড়ে পালিয়ে গেলে বেঁচে যাবে? তোমার ভাগ্য ভালো, তোমাকে এখনো কিছু করিনি, না হলে ধাক্কা। ফারাজের কথা শেষ হওয়ার পূর্বেই তিতলি ব্যথা পেয়ে বলল, ছাড়ুন। তিতলির গম্ভীর ফারাজ ভালো, এমন রাগী ফারাজকে সে ভয় পায়। সে তাকানোর সাহস পেল না। মাথা নিচু রেখেই প্রচণ্ড সাহস জুগিয়ে বলল, আপনি আমার হাত ধরেছেন কেন? ফারাজ শুনল কিনা কে জানে, উল্টো হাত পেছনে পেঁচিয়ে ধরেছে। তাতে দাঁত চেপে প্রশ্ন করল, আমি সেদিন ল্যাবে ডেকেছিলাম, আসলে না কেন? আর এত রাগ কারে দেখাও? হ্যাঁ, ভয় লাগে না আমাকে?
তিতলি নিম্নষ্ঠ দাঁত কামড়ালো, কথা খুঁজলো মনে মনে। সে তো ইচ্ছে করে আসেনি, আর কেন আসবে? সে না আসলে তো আরও খুশি, তাকে তো সহ্য করতে পারে না। তবে ইগনোর কি কাজে লেগেছে? এতে হবে না, ভালো করে কথা বললে আবার আগের মতো হয়ে যাবে। ফ্লোরের দিকে তাকিয়ে থেকে একটু যাচাই করতে বলল, আমার ইচ্ছে তাই আমি আসিনি, আপনার কি সমস্যা? প্রশ্ন করে অপেক্ষা করল সে। চাইল, খুব করে চাইল, যেন ফারাজ বলবে হ্যাঁ সমস্যা, কারণ আমি তোমাকে দেখতে চেয়েছি, তোমার কণ্ঠস্বর শুনতে চেয়েছি, তোমাকে মিস করছিলাম তাই ডেকেছি। হয়নি। উল্টো ফারাজ ধমক দিয়ে বলল, উত্তর দিতে বলছি। দিব না। মুখে মুখে তর্ক করলে। বলতে গিয়ে ফারাজ হঠাৎ অফিসের করিডরের কাচের গ্লাসের আয়নায় চোখ পড়ে। একপাশ হয়ে থাকায় স্পষ্ট নিজের ধপধপে সাদা শার্টে লিপস্টিকের গাঢ় দাগ দেখতে পেল। যুবক রেগে গিয়ে ঘুরে ফিরে ভালো করে দেখতে লাগে। তিতলি ভয় পেয়ে যায়। সে ভাবেনি দেখে ফেলবে। ভয় পেয়ে মেয়েটা ত্রস্ত পায়ে চলে যেতে চায়, কিন্তু ফারাজ তাকে হুট করে হাত টেনে ধরে রেগে গিয়ে বলে, বেয়াদব মেয়ে, এসব কি লাগিয়েছ? তিতলি পেছনে ফেরার সাহস পায় না, মুখ ঘুরিয়ে রেখেই বলে, কি 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 লাগিয়েছি আমি? ফারাজ তিতলিকে টেনে ধরে নিজের পেছনে নিয়ে এলো। পিঠ দেখিয়ে শক্ত মেজাজে বলল, মিথ্যে বলবে একদম, বনভোজন যাওয়ার শখ মিটাই ফেলবো। আমি কি আসার সময় শার্ট নিয়ে এসেছি? চোখ কোথায় থাকে বেয়াদব? তিতলি ভয়ে কেঁপে উঠল। এভাবে কেউ ধমকায়? এই লোক তাকে একটুও বোঝে না। একটা চুমুই তো লেগেছে, একটু রোমান্টিক কথা বললে কি হয়? তিতলি নিজের দোষ স্বীকার করবে না। এটা প্রচণ্ড সাহস জুগিয়ে সে বলল, আমি কি ইচ্ছে করে লাগিয়েছি? আমার কোনো দোষ নেই। সহসা ফারাজের ফোন বেজে ওঠে। ফারাজ বিরক্ত হয়। ফোন আসার আর টাইম পায় না। 2-3 বার বেজে উঠেছে দেখে ব্যস্ত হয়ে প্যাকেট থেকে ফোন বের করছে। তিতলি সুযোগ বুঝে ফারাজকে পাশ কেটে চলে যেতে থাকে। ফারাজ ফোন হাতে চেপে ধরে ধমক দিয়ে ওঠে, এই মেয়ে দাঁড়াও বলছি। তিতলি শোনে না, পায়ের গতি বাড়িয়ে দেয়, যেন প্রাণ বাঁচাতে পারলেই বাঁচে। ফারাজ রেগে যায়। এই মেয়ে তাকে বড্ড জ্বালাতন করছে সব দিক দিয়ে। ফারাজ খান রেগে মেগে নিচের শার্ট খুলে ফেলে। এখন কি করবে, কিভাবে তুলবে এই দাগটা? বৃদ্ধাঙ্গুল দিয়ে ডলতে থাকে তিতলির চুমু লাগা লিপস্টিকের জায়গাটা। কেমন একটা স্মেল আসছে। লিপস্টিক হাতে লেগে লাল লাল হয়ে গেছে। এত গাঢ় লিপস্টিক কেউ দেয়? অনেক চেষ্টা করেও ওঠাতে না পেরে অয়নকে কল দেয়। 2 বার রিং হয়েই কল রিসিভ হয়। ফারাজ বলল, হ্যালো ভাই। অয়ন, তুই কোথায়? আমি তো বাজারে ভাই। একটা সাদা শার্ট কিনে নিয়ে আয় তো, ভালো মানের থেকে। অয়ন ওপাশ থেকে অবাক হলো, কিন্তু প্রশ্ন করার সুযোগ পায় না, সাহসও পায় না। শুধু বলে, আচ্ছা ভাই। ফারাজ কল কেটে দিয়ে ভিড় করে আওড়ালো, পালিয়ে যাবেন কই? এর শাস্তি আপনাকে পেতেই হবে। এমন শাস্তি দেব জীবনে আর এসব ঠোঁটে লাগানোর সাহস করবেন না, মাইন্ড ইট। তিতলিকে নিচে নামতে দেখে নিধি চিন্তার সুরে বলল, আমি এতক্ষণ ধরে তোর জন্য দাঁড়িয়ে আছি, ফাইল রেখে আসতে এতক্ষণ লাগে? কি করছিলি? তিতলি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটার হাঁসফাঁস লাগছে। নিধি সন্দেহ করে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? বড্ড বাঁচা বেঁচে গেলাম রে, আজ তো আমি গিয়েছিলাম। কি হয়েছে সেটা বলবি তো? পরে বলবো রে, এখন চল এখান থেকে। তিতলিরা গেটে গিয়ে দাঁড়ালো আবার। কিছুক্ষণ পর বাস ছাড়বে। এখন বাজে 10:10। তিতলিরা গেটে দাঁড়িয়ে পিক তুলছে। তখন অয়নকে আসতে দেখা গেল। অয়ন তিতলিকে দেখে দাঁড়িয়ে গিয়ে মুগ্ধ চোখে তাকায়। অনেক দিন পর দেখছে। একটু কথা বলতে গেল, কেমন আছো তিতলি? তিতলি পাশ ফিরে চায়। অয়ন ভাইকে দেখে খুশি হয়ে বলে, আরে অয়ন ভাইয়া, তুমি? কেন, বিশ্বাস হয় না নাকি? তুমি আমাদের সঙ্গে যাবে? তাহলে তো অনেক মজা হবে। তুষার যাবে শুনছি, তাই আসছি, না হলে আসতাম না। তিতলি হেসে হেসে বলল, ভালো করেছো এসে। ফের বলল, তোমার হাতে শপিং ব্যাগ কেন ভাইয়া? এটা ফারাজ ভাইয়ের জন্য এনেছি, ভাইয়ের নাকি এমার্জেন্সি লাগবে। তিতলি কেসে উঠল,
লিপস্টিক লেগেছে তাই বলে কি ওটা চেঞ্জ করতে হবে? ওটা পরে থাকলে কি হয়, আরও সুন্দর লাগবে দেখতে, কোনো মেয়ে তাকাবে না। যত সব ঢং। আবার সেম সাদা শার্ট কেনে, তার শাড়ির সাথে মিলিয়ে কিনলে কি পাপ হতো? অয়ন তিতলিকে এক মনে কিছু ভাবতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো তিতলি? কিছু না ভাইয়া। অয়ন কিছুক্ষণ চেয়ে থেকে তারপরে মজা করে বলল, এত সেজেগুজে ছেলেদের ইমপ্রেস করতে চাও নাকি? তিতলি ঠোঁট প্রসারিত করে হাসল, তারপরে ফুরফুরে কণ্ঠে বলল, মেয়েরা কখনো ছেলেদের ইমপ্রেস করানোর জন্য সাজে না ভাইয়া, তারা সাজুগুজু করে অন্য মেয়েদের গা জ্বালানোর জন্য। অয়ন হেসে ফেলল। এই জন্য তিতলিকে তার ভালো লেগে যাচ্ছে। মুচকি হাসি দিয়ে চলে যেতে থাকে। দেরি করলে ভাই রাগ করবেন। ফারাজ 2 তলার গাড়িটারে দাঁড়িয়ে থেকে সব দেখছে। অয়নকে সে বলেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বেয়াদব মেয়েটার সাথে কথা বলতে। আজকে আসুক, অয়নেরও একটা ব্যবস্থা করবে। সে এতবার প্রশ্নের উত্তর দিতে বলছে, না তার কোনো কথা শুনেনি। এখন সবার সাথে হেসে হেসে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। এতে যেন ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। হাত দিয়ে রেলিং চেপে ধরল। বাস ছাড়ার সময় হয়ে গেছে। রুবায়েত স্যার মাইক নিয়ে সব বলছেন, মেয়েরা সবাই মেয়েদের জায়গায় গিয়ে বসো, আর ছেলেরা ছেলেদের বাসে। তুষার বাসে ওঠার আগে তিতলিকে সাবধানতার বাণী ছুড়ে দিল, জানলা দিয়ে মুখ হাত বের করবি না। তিতলি ভাইকে হেসে বলল, আচ্ছা ভাইয়া। বোনকে সাবধান করে তুষার ছেলেদের বাসে চলে গেল। ছেলেদের জন্য 2টা বাস আর মেয়েদের জন্য 2টা বাস ভাড়া নেওয়া হয়েছে, আর সব টিচারদের জন্য কার ভাড়া করা হয়েছে। তিতলি জানলার পাশে বসল। তার যে কি খুশি লাগছে। মোবাইলে নন্দন পার্কের সব জায়গাগুলো দেখে তার অনেক শখ ছিল ওখানে যাওয়ার, কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ তার স্বপ্নটা পূরণ হচ্ছে। ওই সময়ের পর তিতলি আর ফারাজের সামনে পড়েনি। সে ঠিকই ফারাজকে দেখেছে, তবে দূরে দূরে। নিধি, তিতলি, প্রিমা, স্মৃতি ওরা সবাই একসাথে বসেছে। নিধি তিতলিকে বলল, ওই সময় কি হয়েছিল রে? তুই অফিসে গিয়ে এভাবে নেমে এলি কেন? তিতলির চোখের সামনে সেই দৃশ্য ভেসে ওঠে। সে কি লজ্জা মেয়েটার! ভীষণ লজ্জা পাওয়ার মতো করে বলল, আমি ভাল্লুক স্যারের সাদা শার্টে লিপস্টিক লাগিয়ে দিয়েছি, মানে চুমু। কি? তুই ফারাজ স্যারকে চুমু দিয়ে লিপস্টিক লাগিয়ে দিয়েছিস? আমি তো ভাবছি তুই লিপস্টিক সব চেটে পুটে খেয়ে ফেলেছিস। লজ্জায় তিতলির মুখখানা লাল নীল হয়ে গেল। এমন কিছু হয়ে যাবে আসলে সেও ভাবেনি। এখন ওই লোকের সামনে সে কিভাবে যাবে? যেমন ভয় পাচ্ছে তেমন লজ্জা। মাখামুখ নিয়ে বলল, আমি ইচ্ছে করে দিই নাই, বিশ্বাস কর। ফাইল নিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, আর ওই ভাল্লুক কোথা থেকে সামনে এসে পড়ল। স্মৃতি পাশ থেকে হতাশ ভঙ্গিতে বলল, তুই সব সময় শুধু ফারাজ স্যারের সাথে ধাক্কা খেয়ে অঘটন করিস। স্যারের থেকে পালিয়ে আসলি কিভাবে? তোকে থাপ্পড় দেয়নি কয়েকটা? তিতলি হেসে হেসে বলল, কোনো দয়ালু লোকের উপরে খুব দয়া ছিল আমার উপরে। তখন ভাল্লুকের কাছে কল দেয়, আর আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি। নিধি তিতলির পিঠে সামান্য থাপ্পড় দিয়ে বলল, এবার তো মনে হচ্ছে তোর বুদ্ধিশুদ্ধি হইতেছে বেষ্টু। ফারাজ স্যারের চোখে ফাঁকি দিয়ে আসতে পারলি? তুই তো স্যারের থেকেও জিনিয়াস বেবি। জিনিয়াস না হলে কি ওনার মন পাবো? তিতলির কথার ভেতরেই বাসের ভেতরের ফুল ভলিউমে গান বেজে উঠল, ও লাল্লা ও লাল্লা ও লাল্লা ও লাল্লা তু হে মেরি ফ্যান্টাসি, ছুনা না ছুনা না ছুনা না ছুনা না अब मैं जबा हो गई। গানের আওয়াজে ওদের কথার সেখানেই ইতি ঘটে। বাসের সব মেয়েরা গানের সাথে তাল মিলিয়ে গাইতে থাকে। দীর্ঘ 1 ঘন্টা পর অবশেষে বাস এসে থামল নন্দন পার্কের উঁচু রাস্তার সামনে। ড্রাইভার নেমে দরজা খুলে দিতেই এক এক করে সব স্টুডেন্টরা বের হলো। মেয়েদের বাস পেছনে ছিল, তাই ছেলেরা ও টিচাররা আগে এসে গেছে। তিতলি নেমে সব অবাক চোখে দেখতে থাকে। নন্দন পার্কের বিশাল লোহার গেটটা চোখের সামনে পড়তেই তিতলির মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করলো। গেটটার মাথায় বড় বড় অক্ষরে লেখা নন্দন পার্ক ওয়েলকাম।
সব স্টুডেন্টদের ভিড়ে হাঁটার জায়গাটুকু পাওয়া যাচ্ছে না। নিধি তিতলির হাত ধরে রেখেছে, ভিড়ের মাঝে আবার যেন হারিয়ে না যায়। ভাইকেও দেখছে না, ভাল্লুককেও দেখছে না। তিতলি খুশি মনে নিধিকে বলল, দারুণ হবে রে, কি সুন্দর, মজা হবে খুব। আমি পিক তোলার জন্য এসেছি, তিতলি নিচে নিচে বলল, আগে ভেতরে চল। ওরা সবাই ভেতরে গেল। ভেতরে যেতেই তুষার বোনকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, বাসে কোনো সমস্যা হয়নি তো তোর? না ভাইয়া, খুব ভালো লেগেছে। নিধি তুষারের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কি অ্যাটিটিউড! বোনকে বলছে তাকে একটু বললে কি হতো। সে অন্যদিকে তাকিয়ে রইল। তুষার এটা দেখেও না দেখার ভান করে বোনকে বলল, সাবধানে হাঁটবি, কোথায় উঠতে মন চাইলে আমাকে এসে বলবি, আমি এখানে আছি। ওকে ভাইয়া। তুষার বোনের হাবভাব জানে, মুখে বললেও পরে ভুলে যায়, তাই নিধির উদ্দেশ্যে বলল, নিধি, তিতলিকে একটু দেখে রেখো কেমন? তিতলি বলল, আচ্ছা ভাইয়া। তুষার উত্তর শুনে ওদিকে চলে গেল। ওরা বান্ধবীরা মিলে রাইডসের দিকে গেল। তিতলি দেখলো অয়ন ক্যামেরা দিয়ে সব ভিডিও করছে। মূলত অয়ন একজন ফটোগ্রাফারও বটে। তিতলির খুব ইচ্ছে হলো এখানে দাঁড়িয়ে কয়েকটা পিক নেবে, তাই অয়নকে বলল, অয়ন ভাইয়া, আমাদের কয়েকটা পিক তুলে দাও তো। তিতলির কথা শুনে অয়ন হেসে বলল, অবশ্যই তুলে দেব, তোমরা দাঁড়াও। তিতলি নিধি দুজনেই খুশি হয়ে রাইডসের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইলে পিক তুলতে লাগলো। অয়ন পিক তুলতে তুলতে বলল, অনেক সুন্দর এসেছে পিকগুলো, ওদিকে দাঁড়াও এবার। তিতলি একা গিয়ে নাগরদোলনার পাশে দাঁড়ালো। অয়ন বিভিন্ন নিয়মে পিক তুলতে ব্যস্ত হয়ে গেল। আর এই দৃশ্যটাই দূর থেকে দেখতে পেল একজন যুবক। দেখেই কপাল কুঁচকে আরও সরু চাহনিতে চেয়ে বিড়বিড় করে বলল, পিক তোলা বের করব, আগে শুধু হাতের কাছে একবার পাই। তৎক্ষণাৎ মোবাইল বের করে অয়নকে কল দিয়ে অন্যদিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলল। অয়নের ফোন বেজে উঠলে পকেট থেকে ফোন বের করে ফারাজ ভাই নাম দেখে সাথে সাথেই রিসিভ করে বলল, হ্যালো ভাই, কিছু বলবেন? তোকে সবখানে খুঁজছি, গেটের দিকে আয়। এক্ষুনি আসছি ভাই। অয়ন তিতলি নিধিকে বলল, ফারাজ ভাই কল দিয়ে যেতে বলল, ওদিকে যেতে পারে, বেশি করে তুলে দেবো, আয় এখন, আয় এদিকে। তিতলি মুখ ভেঙচি কাটল, ফারাজ ভাই ঢং। তখন শিয়াম কোথা থেকে যেন হাজির হলো। তিতলির সাথে ঝগড়া করার উদ্দেশ্যে বলল, কী রে ভুটকি, তোরে তো এখন কার্টুনের শাকচুন্নিদের মতো লাগতেছে। তিতলি রেগে গিয়ে শিয়ামের চুল ধরে টেনে বলল, পেরে সর এখান থেকে, তুই ছেলেদের কাছে যা। আরে এত চেতিস কেন? তিতলি শিয়ামের চুল আরও টেনে ধরে বলল জোরে, চেতলে এমনভাবে চেতি যারা ঠান্ডা করতে আসে তারাও যেতে চায়, বুঝলি? এবার যা। শিয়াম মুখ ভেঙচি কেটে চলে গেল। তিতলি, নিধি, প্রিমা, স্মৃতি ওরা হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গায় চলে গেল। তিতলি সহসা খুশিতে লাফিয়ে বলল, নিধি রে, দেখ না কি সুন্দর লাগছে কৃষ্ণচূড়া গাছটা, চল ওদিকে যাই। নিধি, প্রিমা ওরা সবাই তাকালো। আসলেই লাল লাল কৃষ্ণচূড়া ফুলের গাছটা যেন পুরো পার্কের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু ওটা একটু নিরিবিলি জায়গায়। নিধি চিন্তার সুরে বলল, ওদিকে গেলে যদি কোনো সমস্যা হয়? তিতলি ওখানে যাবে মানে যাবে, তাই ওদের সাহস দিল, যেন সে কত সাহসী মেয়ে। অমন করে বলল, চল না, কোনো সমস্যা হবে না, আমি তো আছি। শেষ পর্যন্ত ওরা সবাই তিতলির কথায় সায় জানালো। কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দাঁড়ালো। গাছটার উচ্চতা ভীষণ লম্বা হয়, একটা ঢালও ওদের নাগালে নেই। তিতলি অনেক চেষ্টা করেও নিতে না পেরে সর্বশেষে বলল, আম গাছে উঠি। নিধি চেঁচিয়ে বলল, কি গাছে উঠবি মানে কিটা কি? আমি তো গাছে উঠতে পারি, প্রথমে ঢালে উঠে ফুল নিয়ে আসি। না না বইন, গাছে ওঠার দরকার নেই, আর তুষার ভাইয়া জানলে তো তোকে আর জীবন নিয়েও কোথাও যেতে দেবে না। ভাইয়া কি এখানে আছে নাকি? তোকে আমি শেষবারের মতো বলছি তিতলি, এখান থেকে চল। তিতলি জেদ ধরে বলল, না, আমি গাছে উঠব। তিতলির শাড়িটা বুকের সাথে গুজে নিয়ে গাছে ওঠার জন্য যায়। গাছ লম্বা হলেও চিকন, তাই তিতলির সমস্যা হয় না।
তিতলি অনেক কষ্টে প্রথম ঢালে উঠে প্রথমের ঢালে বসলো পা দুলিয়ে। 3-4টে ফুলের ঢাল ভেঙে নিচে ফেলল। 3-4টে ফুলের ডাল ভেঙে নিচে ফেলল। ফারাজ খান ইমার্জেন্সি ফোন আসায় কথা বলতে বলতে এদিকে আসতেই চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, আর উপরে একজন ডালে বসে পা দুলিয়ে রেখে ডাল ভাঙছে। যুবক ভালো করে তাকাতেই চিনতে অসুবিধা হয় না। সহসা ফোন রেখে আকাশ সম রাগ নিয়ে এদিকে সেদিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎ প্রিমার ভয়ার্ত গলা ভেসে এলো, তিতলি রে, ফারাজ স্যার এদিকে আসছে, আজকে তোর খবর আছে মনে হয়। তিতলি ভয়ে কেঁপে ওঠে গাছের ডালে বসা অবস্থায়। মনে মনে ভাবে, এই ভাল্লুক কি আমাকে আনন্দ করতেও দেবে না, গাছ থেকে দুটো ফুলও নিতে দেবে না। মনে হয় তার আনন্দ দেখে হিংসা হয়। নিজে তো গম্ভীর মুখ নিয়ে হাঁটে, কোনো আনন্দ করতে জানে না, আবার আমাকেও কিছু করতে দেয় না। এখন কি করব? তিতলির ভাবনার মাঝেই গম্ভীর স্বর ভেসে এলো, আপনারা এখানে কি করছেন? কণ্ঠস্বরটা শুনে তিতলির ডালে বসে মাথায় ঘোমটা টেনে পিছনের দিকে ফিরে যায়। নিধি, প্রিমা ওরা তো ভয়ে শেষ, কি বলবে স্যারকে। নিধি কোনো রকম বানিয়ে বেঁচিয়ে বলল, স্যার আসলে আমরা একটু পিক তুলতে এসেছিলাম। ফারাজ আবার গাছের ডালে বসে পেছনে মুখ করে বসে থাকা বেয়াদব মেয়েটার দিকে তাকালো। যুবক ভ্রুযুগল কুঁচকে রেখেছে কৌতূহলে। এই মেয়ে তো কোনো সাধারণ মেয়ে না, বনভোজনে এসে গাছে ওঠে। আজকে শুধু নামো, তারপরে বাকি ব্যবস্থা করবে। ফারাজ রেগে গিয়ে বলল, এই মেয়ে নামো বলছি। তিতলি ভয়ে ডাল আঁকড়ে ধরল। নিধি, প্রিমা, স্মৃতি ওরা স্যারকে কিছু বলার সাহস পায় না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ করছে। আগেই বলেছিল গাছে ওঠার দরকার নেই, এখন বুঝুক মজা। নিধি সাহস চুকিয়ে বলল, স্যার আপনারা কি? আপনারাও তো এখানে যোগ দিয়েছেন, আপনারা ওদিকে যান, আমি ওকে নামাচ্ছি। নিধিরা স্যারের কথার উপরে কথা বলার সাহস করতে পারে না। স্যারকে প্রচণ্ড সম্মান করে বিধায় সব অসহায় চোখে পিছন ফিরে ফিরে তিতলির দিকে চেয়ে যেতে থাকে। মনে মনে চাচ্ছে স্যার যেন তিতলিকে কিছু না করে। ফারাজ তিতলিকে এখনও নামতে না দেখে ধমক দিয়ে বলল, বেয়াদব, ওখানে উঠেছে কেন? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, ফুল নিতে। এক্ষুনি নেমে এসো। তিতলি নামবে না, আগে এই ভাল্লুককে এখান থেকে যেতে হবে, তারপরে সে নামবে। তাই সে বলল, আগে আপনি যান। যুবক কিছুক্ষণ চেয়ে থাকে মেয়েটার মুখখানার পানে। এই বেয়াদব মেয়ে কোনোদিন মানুষ হবে ভেবে সে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ভাইকে ডাকবো নাকি নিজে নেমে আসবে নিচে? তিতলি ভয় পেয়ে গেল। ভাইকে যদি ডাকে তাহলে ভাই আর কখনো কোথাও নিয়ে যাবে না, তাকে অনেক বকবে, আব্বু আম্মুকেও বলে দেবে সব। সে খুব কষ্ট পাবে। তাই বলল, না না প্লিজ, ভাইয়াকে ডাকবেন না, এই যে দেখুন নামছি তো, আপনি চলে যান এখান থেকে, আমি ঠিক নেমে তারপরে ওখানে চলে যাব। বেশি কথা না বলে নামো, আমাকে অন্য ব্যবস্থা করতে বাধ্য করো না। তিতলি গাছ থেকে ভয়ে ভয়ে 5 পা নেমে লাফ দেয়। লাফ দেওয়ায় শাড়ি পেট থেকে অনেকটা সরে যায়। মেয়েটা সেটা বুঝতেই পারে না। ফারাজ এদিকে তাকিয়ে থাকায় চোখ দুটো আকস্মিকভাবে সেদিকেই পড়ে। পর মুহূর্তেই চোখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফেলল যুবক। তিতলি কিছুতেই বুঝতে পারে না সেটা। গাছ থেকে নেমে ফারাজের দিকে না তাকিয়ে শাড়িটা এমনিতেই ঠিকঠাক করে পালাতে চায়। ফারাজের সামনে পড়তে মেয়েটার সে কি লজ্জা! আর সে তো ভাল্লুকের ইগনোর করে, যদি আবার আগের মতো হয়ে যায়। ফারাজ খান বেয়াদব মেয়েটাকে থামায় না, মানে মনে বিড়বিড় করে আওড়ায়, পালিয়ে আর কত দূর যেতে পারবে? ফারাজ খানকে যেহেতু তুমি জ্বালিয়েছ, এবার তুমিও দেখবে ফারাজ খান কিভাবে তোমাকে জ্বালায়। মাইন্ড ইট।